আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে ফেডারেল আদালতে এই মামলা করেছে বিশ্ববিদ্যালয়টি। বিবিসির খবরে বলা হয়েছে, এই মামলা উভয় পক্ষের দ্বন্দ্বের সাম্প্রতিক কিছু ঘটনাবলীর প্রেক্ষিতে সামনে এসেছে। মূলত হার্ভার্ড ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর অবস্থায় পৌঁছায়। এই দাবিগুলো ছিল মূলত বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ সীমিত করা এবং ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে ট্রাম্প প্রশাসনের দাবির প্রেক্ষিতে হার্ভার্ড জানিয়েছিল তারা আইন মেনে চলবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ডের $2.2 বিলিয়ন ফেডারেল তহবিল বরাদ্দ স্থগিত করেন। সে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেন তিনি। হার্ভার্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার সোমবার বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে দেওয়া এক চিঠিতে বলেন, সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের ফল হবে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। তিনি আরও বলেন, এই অর্থ বন্ধ হওয়ায় শিশু ক্যান্সার, অ্যালজাইমার এবং পার্কিনসন্স রোগ নিয়ে চলমান গুরুত্বপূর্ণ গবেষণা ব্যাহত হচ্ছে। হার্ভার্ডের দায়ের করা ফেডারেল মামলায় বলা হয়েছে, এই মামলা এমন এক পরিস্থিতি নিয়ে যেখানে ফেডারেল সরকার অর্থ সহায়তা বন্ধ করার মাধ্যমে হার্ভার্ডের একাডেমিক সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করছে। উত্তর গাজার বেইত হানুনে সোমবার প্রতিরোধ যোদ্ধাদের অপারেশনে 3 সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। এদিন যোদ্ধারা সেখানে দখলদার সেনাদের লক্ষ্য করে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ঘটনাস্থলে সামরিক অভিযান চলার সময় বিস্ফোরণে সেনারা আহত হয়েছে। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। আল মায়াদিন জানিয়েছে, গত কিছুদিন ধরেই উত্তর গাজার বেইত হানুনে প্রচণ্ড লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে দখলদার সেনাদের। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, সোমবার সেখানে এক বিস্ফোরণে 3 সেনা আহত হয়েছে। তবে এদিনের অপারেশনের বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ দেয়নি গাজার বের হয়ে এই হামলা চালানো হয়। হামলার আগে যোদ্ধারা সেখানে দখলদার বাহিনীর অপেক্ষায় ওঁত পেতেছিলেন। কিছু গণমাধ্যমের রিপোর্টে ধারণা করা হচ্ছে, রোববারের অপারেশন এবং সোমবারের বিস্ফোরণ দুটি ঘটনা একই এলাকায় ঘটেছে। তবে এই বিষয়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস স্পষ্ট করে কোনো তথ্য প্রকাশ করেনি। ইসরায়েলি বাহিনীও গাজায় তাদের সেনা হতাহতের অনেক তথ্য গোপন করে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা। অনেকেই মনে করেন, ইসরায়েল যে সংখ্যক সেনা হতাহতের কথা প্রকাশ করে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। গাজায় চিকিৎসাকর্মী উদ্ধারকারী দলের সদস্যসহ 15 জনকে হত্যার ঘটনা ভুল বোঝাবুঝি থেকে হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে তা মানতে নারাজ উপত্যকাটির সিভিল ডিফেন্স সংস্থা। তাদের অভিযোগ, ওই 15 জনকে তাৎক্ষণিক নির্বিচারে হত্যা করেছেন ইসরায়েলি সেনারা। তারা আন্তর্জাতিক আইন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। হত্যাকাণ্ডের ওই ঘটনা ঘটেছিল 23 মার্চ গাজার দক্ষিণের রাফা এলাকার কাছে। সেদিন ওই চিকিৎসাকর্মী উদ্ধারকারীরা উদ্ধার কাজে যাচ্ছিলেন। গাজার রেড ক্রসের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তাদের নিয়ে সাইরেন বাজিয়ে এবং হেডলাইট ও ফ্ল্যাশলাইট জ্বালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। তা সত্ত্বেও গুলি চালিয়ে সবাইকে হত্যা করেন ইসরায়েলি সেনারা। গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল মুগাইর সোমবার বলেন, চিকিৎসা কর্মীদের একজনের ধারণ করা ভিডিও এটাই প্রমাণ করে যে ইসরায়েলি দখলদাররা যে বয়ান সামনে এনেছে তা মিথ্যা এবং ভিডিওটি এটাই দেখিয়েছে যে তাৎক্ষণিক নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা এবং ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার ওই 15 জনের মধ্যে 8 জন রেড ক্রিসেন্টের সদস্য, 6 জন গাজার সিভিল ডিফেন্সের উদ্ধারকারী বাহিনীর সদস্য এবং একজন জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা UNRW এর কর্মকর্তা ছিলেন। 15 জনকে হত্যার পর আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় ওঠে। পরে রোববার ওই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েল। তাতে বলা হয়, ইসরায়েলি বাহিনী হত্যাকাণ্ড চালিয়েছে বা নির্বিচারে গুলি করেছে এমন অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিবেদনে আরও বলা হয়, সেদিন 15 জনে নিহত হওয়ার ঘটনা ভুলের কারণে হয়েছে। এই ঘটনায় সামরিক বাহিনীর একজন ফিল্ড কমান্ডারকে চাকরিচ্যুত করা হয়েছে। গুলিতে নিহত সবার লাশ বালুর নিচে চাপা দেয় ইসরায়েলি বাহিনী। কিছুদিন পর লাশগুলো উদ্ধার করা হয়। একে গণকবর বলে উল্লেখ করেছে জাতিসংঘের সংস্থা OCHA। রাশিয়ার পর এবার চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে চলমান পারমাণবিক চুক্তি আলোচনার বিষয়ে এই সফরে বেইজিংয়ের কর্মকর্তাদের ব্রিফ করবেন তিনি। এমনটাই জানিয়েছেন মুখপাত্র ইসমাইল বাকি। তিনি বলেছেন, ইসরায়েল এই পারমাণবিক চুক্তি আলোচনা ও এর কূটনৈতিক প্রক্রিয়াকে দমিয়ে দিতে চাইছে। এছাড়া আলোচনার সর্বশেষ অবস্থা সম্পর্কে চীনকে অবহিত করবেন আরাকচি।
এর আগে প্রথম দফা আলোচনার পর রাশিয়া সফর করেছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এবার তৃতীয় দফা আলোচনার জন্য যাচ্ছেন চীন সফরে। আগামী শনিবার তৃতীয় দফা আলোচনা হবে ওমানের রাজধানী মাস্কাটে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছেন, পারমাণবিক চুক্তির আপডেট নিয়ে ইরান সবসময় মিত্রদের সাথে আলোচনা করে। 2015 সালে ইরানের 6 বিশ্বশক্তির যে পারমাণবিক চুক্তি হয়েছিল তার অংশ ছিল চীন ও রাশিয়া। দেশ দুটির সাথে ইরানের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। রাশিয়ার সাথে তেহরানের সামরিক সহযোগিতা বিনিময় সম্পর্ক রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আভাস দিয়েছেন, তেহরান এখনও 2015 সালের পারমাণবিক চুক্তিকে জীবিত করতে আগ্রহী, যে চুক্তির মাধ্যমে ইরানের জাতীয় স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ণ রবে। তেহরানে এক অনুষ্ঠানে পেজিশকিয়ান আবারও স্মরণ করিয়ে দেন যে ইরানের পররাষ্ট্রনীতির মূলে রয়েছে সার্বভৌমত্ব, সমতা এবং আঞ্চলিক সহযোগিতা। তিনি বলেন, আমাদের সরকার প্রথম দিন থেকে অন্য দেশের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে, বিশেষ করে প্রতিবেশী এবং মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে গঠনমূলক অন্তঃসংযোগ অব্যাহত রাখতে চাই। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির বিষয়ে তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হবে এমন নির্দিষ্ট কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে যেতে আমরা আগ্রহী, কিন্তু তারা সামনে অবস্থান থেকে আলোচনা করতে না চাইলে আমরা আগের রাস্তায় ফিরে যাব। যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান, সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন। হংকং ইস্যুতে জঘন্য আচরণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে সোমবার বিকেলে এই নিষেধাজ্ঞার ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, গত মাসে চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের 6 জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চরম নিন্দা জানিয়ে জিয়াকুং বলেন, হংকং বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেয়, চীনের দিক থেকে শক্ত ও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত 31 মার্চ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এবং চীনের মূল ভূখণ্ডের উপর 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন। তারা জাতীয় নিরাপত্তা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা। এসব কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ ছিল, হংকংয়ের গণতন্ত্রপন্থী 19 রাজনীতিবিদ এবং অ্যাক্টিভিস্টকে চুপ করিয়ে দিতে এবং উত্ত্যক্ত করতে তারা জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করেছিলেন। 2023 সালে পাশ হওয়া জাতীয় নিরাপত্তা আইনের অধীনে উল্লেখিত 19 বিরোধী রাজনীতিবিদ এবং অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হংকং। বিতর্কিত আইনটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা হংকং ছেড়ে বিদেশে পাড়ি জমান। ওই ব্যক্তিদের ধরিয়ে দেওয়ার জন্য জনপ্রতি $1,28,500 পুরস্কার ঘোষণা করে হংকং পুলিশ। এই 19 জন ব্যক্তির মধ্যে 13 জনকে পলাতক ঘোষণা করে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে পাল্টা শুল্কের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে চীন থেকে আমদানি করা পণ্যে 34% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, পরে তা বাড়িয়ে 145% করা হয়। জবাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে 125% শুল্ক আরোপ করে চীন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা এবং সার্বভৌম নগররাষ্ট্র ভ্যাটিকান সিটির সরকার প্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যু শোকের আবহ বয়ে এনেছে আন্তর্জাতিক বিশ্বে। বহু দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদরোগে আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। এছাড়া মৃত্যুর আগে পোপ কোমায় চলে গিয়েছিলেন বলেও তার মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক শোক বার্তায় বলেন, তাকে সবসময় মনে পড়বে। করোনা মহামারীতে শুরুর দিনগুলোতে গোটা বিশ্ব যখন আতঙ্কে অস্থির, সে সময় তিনি প্রতিদিন আমাদেরকে শান্ত থাকার জন্য যেসব ধর্মোপদেশ দিতেন তা আমি কখনো ভুলব না। তার মৃত্যুতে বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে আমার হৃদয় ভারাক্রান্ত। এক শোকবার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, যতদিন তিনি পোপ ছিলেন সবসময় তিনি দুর্বল ও অসহায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। তার বিনম্র, নিরহংকারপূর্ণ আচরণের অসংখ্য উদাহরণ রয়েছে। যুদ্ধ ও সহিংসতায় পরিপূর্ণ এই বিশ্বে তিনি সারা জীবন দুর্বল, নিপীড়িতের কথাই চিন্তা করেছেন, তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, কর্মকর্তা, রাজনীতিবিদরা শোক প্রকাশ করেছেন। ভ্যাটিকানের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সি এর তথ্য মতে পোপ ফ্রান্সিসের আগের নাম জর্জ মারিও, জন্ম 1936 সালের 17 ডিসেম্বর। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে তার জন্ম। বাবা মারিও আর মা রেগিনা সিভোরি। ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক। রসায়নবিদ হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর ধর্মের পথে পা বাড়ান জর্জ মারিও। পরবর্তী সময় তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন। 1969 সালে তিনি ধর্মযাজক হন। 1998 সালে আর্জেন্টিনায় আর্চ বিশপ হন। বয়স এবং শারীরিক অসুস্থতার কারণে 2013 সালে তৎকালীন পোপ ষোড়শ বেনেডিক্ট পদ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন জর্জ মারিও। নতুন নাম নেন পোপ ফ্রান্সিস। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।